সম্প্রতি হিরো আলমকে নিয়ে বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিসের একটি জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ভারতের শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটির হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অভিষেক রায় এবং গবেষক দিয়ালি ভট্টাচার্যের এই যৌথ গবেষণাটি আমাদের সমাজের রুচির আড়ালে নগ্নতাকে চমৎকারভাবে উন্মোচন করেছে। কোরবানির ঈদ হলো মূলত ত্যাগ ও আত্মশুদ্ধির উৎসব। ইসলামে একে ঈদুল আজহা বলা হয়, যার মূল কথাই হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুটি কোরবানি করা। আমরা আনুষ্ঠানিকতার খাতিরে প্রতি বছর পশু কোরবানি দেই, অথচ মনের ভেতরের অহংকার হিংসার পশুটাকে লালন পালন করে আরো বড় করি। পরে সেই সুপ্ত মনের পশু অন্য একজন মানুষকে গরিব, দুর্বল, প্রান্তিক বলে তার উপর হামলে পড়ে। কোরবানি আমাদের এই অহংকার বা বৈষম্যের শিক্ষা দেয় না, বরং এটি শেখায় আত্মত্যাগ, সমতা, সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেয়ার উদারতা। অথচ বাস্তব চিত্র ভিন্ন। একদিকে যখন আমরা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় কোরবানি দিচ্ছি, ঠিক তখনই তারই সৃষ্টি মানুষকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছি। বিশেষত গরিব মানুষকে নিয়ে কোরবানির এই আবহের আড়ালে সমাজের একটি অন্ধকার দিক নিয়ে আজ আলাপ করা যাক। তা হলো গরিবের প্রতি তথাকথিত শিক্ষিত, রুচিবান, শহুরে মধ্যবিত্তের দৃষ্টিভঙ্গি। আপাত দৃষ্টিতে সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিপুল ট্রল, উপহাস, ক্রিঞ্জ বা অস্বস্তি প্রকাশের মহোৎসব চলে। তা সাধারণ রসিকতা বলে মনে হতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে প্রাতিষ্ঠানিক শ্রেণীহীনা। শহুরে মধ্যবিত্ত যারা নিজেদের শিক্ষিত, মার্জিত এবং আধুনিক বলে দাবি করে, তারা অবচেতনভাবেই প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষকে ঘৃণা করতে শেখে। এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে রুচি, ভাষা, জীবনযাত্রার উপর আক্রমণের মাধ্যমে। সম্প্রতি হিরো আলমকে নিয়ে বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিসের একটি জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ভারতের শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটির হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অভিষেক রায় এবং গবেষক দিয়ালি ভট্টাচার্যের এই যৌথ গবেষণাটি আমাদের সমাজের রুচির আড়ালে নগ্নতাকে চমৎকারভাবে উন্মোচন করেছে। এই গবেষণার মূল বিষয় হলো মানুষকে ডিমেইন বা নিচু করার কারণ আসলে শ্রেণী। গবেষণায় প্রধানত যে দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো হিরো আলমকে নিয়ে উপহাস করা আসলে সমাজের তথাকথিত ভদ্রলোক বা উচ্চবিত্ত শ্রেণী নিজেদের রুচিকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটা মাধ্যম। মানুষ যখন হিরো আলমের ভিডিও দেখে অস্বস্তি প্রকাশ করে, তখন তারা পরোক্ষভাবে তাকে সমাজ থেকে আলাদা বা নিচু করে দেখে। তবে ইন্টারনেটের যুগে সামাজিক মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একজন সাধারণ মানুষ কিভাবে মূলধারার মিডিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আলোচনায় আসতে পারে, হিরো আলম তার একটি বড় উদাহরণ। তার ভাষা, চলন বলন, সাজসজ্জা যেহেতু প্রথাগত আধুনিকতার সাথে মেলে না, তাই তাকে আক্রমণ করা আসলে পরোক্ষভাবে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের জীবনযাপনকেই অবজ্ঞা করা। গবেষণায় আরও উঠে এসেছে যে হিরো আলমের দর্শক বা ডিজিটাল পাবলিক তাকে পছন্দ করুক বা ঘৃণা করুক, তাদের নিয়মিত আলোচনার কারণেই তিনি ইন্টারনেটে এত শক্তিশালী অবস্থানে টিকে আছেন। শ্রেণীহীনা দুনিয়ার সবখানেই আছে, তবে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে সেটা এমন উগ্র ও নগ্নভাবে প্রকাশ পায় যে তা শেষ পর্যন্ত আধুনিকতা নয়, বরং মধ্যযুগের কুৎসিত সামন্তবাদী আচরণকে স্মরণ করিয়ে দেয়। দক্ষিণ এশিয়ার শিক্ষিত মধ্যবিত্তরা মুখে গণতন্ত্র, প্রগতি বা আধুনিকতার খোলস পড়লেও মগজে ধারণ করে রাখে কঠোর জাতপ্রথা, সামন্ততান্ত্রিক প্রভুত্ব। নিম্নবিত্ত বা প্রান্তিক কেউ একটু উপরে উঠতে চাইলে বা মূলধারার সংস্কৃতিকে চ্যালেঞ্জ করলে এই আধুনিক সামন্তপ্রভুরা তাদের অকাত বা শ্রেণী অবস্থান মনে করিয়ে দিতে একযোগে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই শ্রেণীহীনার রূপ কেমন তা কয়েকটি বাস্তব উদাহরণ দেখলে স্পষ্ট হবে। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই রূপটি বেশ নগ্ন। ভারতে, বিশেষ করে কলকাতা বা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে ইংরেজি জানা মধ্যবিত্ত সমাজ নিম্নবিত্তের প্রতি তীব্র বৈষম্যমূলক আচরণ করে। মুম্বাইয়ের ধারাবি বস্তির বাসিন্দাদের বা পরিযায়ী শ্রমিকদের প্রায়শই অপরাধী বা শহরের বোঝা হিসেবে গণ্য করা হয়। পাকিস্তানের লাহোর বা করাচিতেও এলিট সমাজ গৃহকর্মী বা নিম্নবিত্ত শ্রমিকদের অবজ্ঞাসূচক কাম্মি বা নিচু জাতের শ্রেণীর কর্মী বলে ডাকে। এলিট শপিং মল বা রেস্তোরাঁগুলোতে সাধারণ পোশাক পরা মানুষের প্রবেশাধিকার নিয়ে প্রায় বৈষম্যের ঘটনা ঘটে। এই আচরণ প্রমাণ করে এই অঞ্চলে তথাকথিত শিক্ষিতদের আধুনিকতা কেবল পোশাকে ও ভাষায়, কিন্তু তাদের মানসিকতা এখনো সেই মধ্যযুগীয় জমিদারের মতো, যেখানে গরিবদের স্বাধীনভাবে বাঁচার, আত্মপ্রকাশের কোনো অধিকার নেই। এই ঘৃণা ইউরোপীয় সমাজেও রয়েছে, অভিবাসী বা রোমা, জিপসি জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষ রূপে। ইউরোপের দেশগুলোতে যেমন ফ্রান্স, যুক্তরাজ্য বা ইতালিতে শিক্ষিত মধ্যবিত্তরা নিজেদের
মানবাধিকারের রক্ষক বলে দাবি করলেও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রোমা জনগোষ্ঠী বা কৃষ্ণাঙ্গ বা আরব অভিবাসীদের প্রতি তীব্র সামাজিক দূরত্ব বজায় রাখে। প্যারিস বা লন্ডনের শহরতলিগুলোতে যেখানে নিম্নবিত্ত বা অভিবাসীরা বাস করে, সেগুলো মধ্যবিত্তরা অপরাধের আখড়া, সংস্কৃতিহীন এলাকা বলে ব্র্যান্ডিং করে। ভদ্রলোকের এই পদ্ধতিগত বিচ্ছিন্নকরণ আসলে এক ধরনের প্রাতিষ্ঠানিক শ্রেণীঘৃণা। আমেরিকাতেও এই শ্রেণীঘৃণা হোয়াইট ট্র্যাশ বা গৃহহীনদের প্রতি নিষ্ঠুরতা হিসেবে প্রকাশ পায়। আমেরিকায় শ্বেতাঙ্গ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজ তাদের নিজের দেশের দরিদ্র শ্বেতাঙ্গদের উপহাস করে রেডনেক বলে। পিৎজা বা বার্গারের দেশ লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কের মতো মেগা সিটিগুলোতে যখন গৃহহীন হোমলেস মানুষের সংখ্যা বাড়ে, তখন শহরে শিক্ষিত মধ্যবিত্তরা তাদের পুনর্বাসনের দাবি তোলার চেয়ে পার্কের বেঞ্চ এমন ডিজাইন করার পক্ষে রায় দেয় যাতে গৃহহীন মানুষ সেখানে শুতে না পারে। আমাদের সমাজে আরবান মধ্যবিত্তের দেউলিয়াত্ব এই শ্রেণীঘৃণার আরেকটি জলজ্যান্ত উদাহরণ কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা তাজু ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে ডিগ্রি নেননি। নোয়াম চমস্কি কে তাও হয়তো জানেন না, কিন্তু তিনি যখন মাইক্রোফোন হাতে কর্পোরেট মিডিয়ার এড়িয়ে যাওয়া, ভাঙা রাস্তা, তীব্র শীতে মানুষের কষ্ট পাওয়া, হাড় ভাঙা খাটুনি কিংবা কৃষকের সেচ পদ্ধতির নতুন জ্ঞান তুলে আনেন, তখন শহুরে মধ্যবিত্ত এলিটরা তা নিয়ে হাসাহাসি করে। রাজধানীর 5 তারকা হোটেলে যখন 4,000 টাকা কেজি দরে জিলেপি বিক্রি হয়, কিংবা শহরের মানুষ যখন 5 লাখ টাকায় পাঞ্জাবি কেনে, যা কুড়িগ্রামের প্রত্যন্ত যে কোনো একটি অঞ্চলের মানুষের 5 বছরের আয়ের সমান, তখন নুন আনতে পান্তা ফুরোনো মানুষের পক্ষে তাজু ভাইয়ের সরকারি রেটে জিলেপি খোঁজার আকুতি শহরে মধ্যবিত্তরা খ্যাত বা মূর্খতা বলে উড়িয়ে দেয়। শহরের এসি রুমে বসে যারা বড় কর্পোরেট ব্র্যান্ডের গুঁড়ো মশলার চড়া দামে কেনেন, তারা হয়তো জানেনই না প্রান্তিক কৃষক সেই মরিচ বা ধনিয়া মাত্র 80-85 টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কর্পোরেট মিডিয়া এই বিশাল মুনাফার ফারাক বা শোষণ নিয়ে কথা বলে না, কারণ তাদের আয়ের উৎস সেই কর্পোরেটরাই। কিন্তু তাজু ভাইয়ের মতো নিম্নবর্গের সাংবাদিকরা যখন না বুঝেই এই বৈষম্যগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, তখন শিক্ষিত সমাজের তথাকথিত সুশীল সম্মতিতে আঘাত লাগে। কার্ল মার্কস তার দর্শনে দেখিয়েছেন, সমাজের সমস্ত দ্বন্দ্বের মূলে রয়েছে শ্রেণী অবস্থান। হিরো আলম বা তাজু ভাইকে নিয়ে আমাদের সমাজের শিক্ষিত আরবান মধ্যবিত্তের যে তীব্র চুলকানি, তা কোনো সুরুচির বহিঃপ্রকাশ নয়। এটি হলো খাঁটি শ্রেণীঘৃণা, যা দক্ষিণ এশিয়ায় এসে মধ্যযুগীয় সামন্তীয় হিংস্রতার রূপ নেয়। আমরা নিজেদের যত আধুনিক, প্রগতিশীল, শিক্ষিতই দাবি করি না কেন, যতদিন পর্যন্ত একজন মানুষের ভাষা, অর্থনৈতিক সীমাবদ্ধতা কিংবা গ্রামীণ চলন বলন আমাদের কাছে উপহাসের পাত্র হবে, ততদিন বুঝতে হবে আমাদের ভেতরের সেই আদিম সংস্কৃতিহীন শোষকের বীজ সুপ্ত রয়েছে। হিরো আলম বা তাজু ভাই অশিক্ষিত নন। তাদের অবজ্ঞা করা আরবান এলিটরাই এক ধরনের মনস্তাত্ত্বিক দেউলিয়াত্বের শিকার।